ভারত সফরের সাফল্য প্রধানমন্ত্রীকে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। শেখ হাসিনাকে ফেরত আনতে চলছে জুডিশিয়াল প্রক্রিয়া, বলেছেন উপদেষ্টা। রাতে ইরানের সব বন্দর অবরোধ ঘোষণা যুক্তরাষ্ট্রের। পাল্টা হুঁশিয়ারি তেহরানের। বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম। বৈশ্বিক সংকটের জেরে জ্বালানি তেলের ভোগান্তি চলছে। পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে ক্ষিপ্ত গ্রাহকরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনাকে ফেরত আনতে জুডিশিয়াল প্রক্রিয়া এগুচ্ছে সরকার। ভারতের মাটি ব্যবহার করে শেখ হাসিনা যাতে দেশকে অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে দেশটির সাথে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। মেডিকেল ভিসা ও ব্যবসায়িক ভিসা ইস্যুতে শীঘ্রই ইতিবাচক কিছু দেখা যাবে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বৈঠক করেন। মেডিকেল ভিসাগুলো ওপেন আপ সুন, তো ওনারা এটা পজিটিভলি, ব্যবসায়িক ভিসা যাতে ওপেন আপ হয়, তো আশা করি এইটা ইন দি কামিং উইকস একটা পজিটিভ দিক, ওই দিক থেকে আমরা দেখতে পাবো। 1,500 মানুষ হত্যা করে পালিয়ে গেছে ভারতে, এটা আমরা বলছি সি ইজ এ টেররিস্ট এবং তার জায়গা বাংলাদেশে আর নাই, সি ইজ ইররিলেভেন্ট টু বাংলাদেশ। তো এখানে যদি যাতে সে কোনো ধরনের ডিস্টেবিলাইজেশনের চেষ্টা তাদের সয়েলকে, সভরিন সয়েলকে ইউজ করে যাতে আমাদের দেশে না করতে পারে, তো জুডিশিয়াল প্রসেসে আমরা এটা এগুচ্ছি, আমরা চাবো। সো ইয়েস, ইট হ্যাজ বিন ডিসকাস। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা বেনেডিক্টে শিলব্রেড ফাসমার। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন বেনেডিক্টে শিলব্রেড ফাসমার। সাক্ষাৎকালে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় বেনেডিক্টে শিলব্রেড ফাসমারের সাথে প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন। কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন উপলক্ষে 14 এপ্রিল টাঙ্গাইল যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফর ঘিরে টাঙ্গাইল সহ আশেপাশের এলাকাগুলোতে ব্যাপক সাজ রব ও উৎসবের আমেজ তৈরি হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী যেসব ভেন্যুতে কর্মসূচি পালন করবেন সেসব এলাকায় 4 স্তরের নিরাপত্তার পাশাপাশি শহর জুড়ে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। টাঙ্গাইল প্রতিনিধি আতাউর রহমান আজাদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শেষ হতে চলেছে টাঙ্গাইলবাসীর প্রতীক্ষা। আসছে পহেলা বৈশাখে এই জেলার সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মসূচির শুরুতে মজলুম জননেতা মাওলানা ভাসানীর মাজার জিয়ারত করবেন তিনি। পরে স্থানীয় স্টেডিয়ামে কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ করে দেশব্যাপী প্রি পাইলটিং হিসেবে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। কৃষক সমাবেশে বক্তব্য রাখার পাশাপাশি পৌর উদ্যানে উদ্বোধন করবেন কৃষি মেলার। তারই সফর উপলক্ষে শহর জুড়ে চলছে সাজসজ্জা। রাস্তাঘাট পরিষ্কার ও মেরামতের পাশাপাশি স্টেডিয়াম মাঠে চলছে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ। প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখার অপেক্ষায় বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ। কৃষক কার্ড উদ্বোধনটা উনি টাঙ্গাইল থেকে করবেন, এই জন্য আমরা টাঙ্গাইলবাসী গর্বিত। উনি টাঙ্গাইলে আগমন করলে আমাদের টাঙ্গাইলে অনেক উন্নয়ন হবে। এই মহতি এই অনুষ্ঠানের যে ফলাফল, এগুলি আমরা কৃষকরা যেন সুন্দরভাবে পেতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, ওনার এই উদ্যোগের কারণে আমরা খুবই আনন্দিত। সুযোগ সুবিধা দিলে পারা অনেক কৃষক কিষানীরা আছে, তাদের অনেক উপকার হবে। এদিকে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সার্বিক সহযোগিতার আশ্বাস জেলা বিএনপির। আমরা টাঙ্গাইল জেলার প্রবেশদ্বার মির্জাপুরের গোড়াই থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সম্বর্ধনা দেব শুরু করব এবং রাস্তার 2 ধারে বিএনপির উদ্যোগে সকলেই আমরা আমাদের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবো। প্রধানমন্ত্রীর এই সফর সুষ্ঠু ও সফল করতে সকল প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন ও পুলিশ। জনাব সুলতান সালাউদ্দিন টুকু মহোদয়ের সঙ্গে আমাদের মিটিং হয়েছে, তিনি আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছে। আশা করি এই কৃষক কার্ডের যে অনুষ্ঠানটি সেটি আমরা সফল করতে পারবো। সকল ভেন্যুকে কেন্দ্র করে কিন্তু আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, বিশেষ করে টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে। এরই মধ্যে ভেন্যু পরিদর্শন সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সমন্বয় সভা করেছেন স্থানীয় সংসদ সদস্য। এই টাঙ্গাইল থেকেই
কৃষিকার্ড উদ্বোধন হবে। এটা আমাদের অত্যন্ত গর্বের বিষয়। আমরা সকল ধরনের প্রস্তুতি নিচ্ছি। ইনশাল্লাহ আপনারা দেশবাসী, বিশেষ করে টাঙ্গাইলের মানুষ অত্যন্ত আনন্দের সাথে এই প্রোগ্রামটি গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর এই কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে পাল্টে যাবে কৃষকদের জীবন, এমনটাই আশা তাদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ইরানে আবারও হামলার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার মার্কিন কর্মকর্তাদের বরাতে ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল এই তথ্য দিয়েছে। ইরানের ওপর মার্কিন প্রেসিডেন্টের নৌ অবরোধ ঘোষণার কয়েক ঘন্টা পর সেন্টকম জানিয়েছে কয়েক ঘন্টার মধ্যে শুরু হতে যাচ্ছে এই অবরোধ। এর ফলে ইরানের বন্দরগুলোতে আর কোনো জাহাজ ভিড়তে বা সেখান থেকে ছেড়ে যেতে পারবে না। পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরানের দিকে এগিয়ে আসা প্রতিটি সামরিক জাহাজের জন্য নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এই পরিস্থিতিতে বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম। প্রশ্ন উঠেছে, হুমকি আর পাল্টা হুমকিতে টিকবে কি যুদ্ধবিরতি? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র ইরান 2 সপ্তাহের যুদ্ধবিরতির 1 সপ্তাহ না যেতেই আবারও তেহরানে হামলার ছক কষছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য দিয়েছে। দ্য ইকোনমিক টাইমস বলছে প্রেসিডেন্ট ট্রাম্পের এবারের হামলা হবে ছোট পরিসরে, যদিও হামলার তথ্যের ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউস। হরমুজ প্রণালীতে ইরানের ওপর মার্কিন প্রেসিডেন্টের নৌ অবরোধের ঘোষণাকে আবারও যুদ্ধের অশনি সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। পুরো হরমুজ প্রণালী নয়, নৌ অবরোধ জারি থাকবে ইরানের বন্দরগুলোতে। রবিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায় ইরানের বন্দরগুলোতে কোনো জাহাজ প্রবেশ বা প্রস্থান করতে পারবে না। কয়েক ঘন্টার মধ্যে শুরু হওয়া এই অবরোধে ইরান ছাড়া অন্য দেশের বন্দরসমূহে যাতায়াতকারী জাহাজগুলো হরমুজ প্রণালী ব্যবহার করতে পারবে। এক্ষেত্রে কোনো বাধা দেবে না যুক্তরাষ্ট্র। এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের হুমকির তুলনায় কিছুটা নমনীয় অবস্থানের ইঙ্গিত দিচ্ছে। তবে মার্কিন নৌ অবরোধের সাথে কোনো আপোষ করবে না ইরান। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ নস্যাৎ করার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বলছে ইরানের জলসীমার দিকে এগিয়ে আসা যে কোনো সামরিক জাহাজকে যুদ্ধবিরতি লঙ্ঘনকারী হিসেবে গণ্য করা হবে। ওই জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় আইআরজিসি। এদিকে মার্কিন অবরোধের ঘোষণার পর বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম। যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $100 ওপরে বিক্রি হচ্ছে। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দামও অন্তত 7% বেড়েছে। শান্তি আলোচনার ব্যাপারে ইরান আগ্রহ দেখাক বা না দেখাক তাতে যুক্তরাষ্ট্রের কিছুই আসে যায় না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার সাংবাদিকদের সাথে আলাপে প্রেসিডেন্ট ট্রাম্প একথা বলেন। আর আলোচনা ব্যর্থ হওয়ার জন্য আবার ওয়াশিংটনের বারবার মতের পরিবর্তন এবং অবরোধকে সামনে নিয়ে এসেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এই পরিস্থিতিতে আলোচনার সম্ভাবনার চেয়ে আবারও সংঘাতের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বৈশ্বিক জ্বালানি তেলের সংকটের রেশ কাটেনি এখনো। পাম্পগুলোতে দীর্ঘ সময় অপেক্ষা করে জ্বালানি নিতে হচ্ছে গ্রাহকদের। রাজধানী পাম্পগুলোতে আজও যানবাহনের দীর্ঘ সারি। আপৎকালীন পরিস্থিতি মোকাবেলায় তেলের মজুদ দীর্ঘ সময় ধরে রাখতে বেশি তেল দিচ্ছে না পাম্পগুলো। এতে বারবার পাম্পগুলোতে ভিড় লেগেই রয়েছে। পাম্পগুলো একসাথে জ্বালানি সরবরাহ করতে না পারায় এই ভোগান্তি বেড়েছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল নিতে বাধ্য হওয়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। এমন পরিস্থিতির জন্য সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করছেন গ্রাহকরা। তবে পেট্রোল পাম্পের কর্মকর্তারা বলছেন তেল নিতে আসা গ্রাহকদের অর্ধেক সংখ্যকেরই তেলের প্রয়োজন নেই। এ কারণে প্রকৃত গ্রাহকদেরও ভোগান্তি বাড়ছে। রাজধানীর বাইরেও বেড়ে চলেছে হামে আক্রান্তের সংখ্যা। হাসপাতালগুলোতে প্রতিদিনই উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে নতুন রোগী। চট্টগ্রামে গত 24 ঘন্টায় নতুন করে আরও 19 শিশু হামের উপসর্গ নিয়ে সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে 69 শিশু। এছাড়া এখন পর্যন্ত চট্টগ্রামে 35 জনের হাম শনাক্ত হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে একজনের। অপরদিকে গতকাল পর্যন্ত 23 শিশুর নমুনা পরীক্ষার জন্য ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজলস রুবেলা ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এখন মোট নমুনা পাঠানো হয়েছে 328 শিশুর। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে গত 24 ঘন্টায় হামের লক্ষণ নিয়ে নতুন ভর্তি হয়েছে আরও 28 শিশু। বর্তমানে 76 শিশু চিকিৎসাধীন রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে
গত 17 মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট 425 শিশু ভর্তি হয়েছে। রোগীদের চিকিৎসায় হাসপাতালের 64 শয্যা বিশিষ্ট আলাদা আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। সেখানে 3টি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা চলছে। চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। নতুন করে আরও 50 জন হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 627 জনে। এরই মধ্যে হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে 7 জনে পৌঁছেছে। হামের টিকা কার্যক্রমের দ্বিতীয় দিন চলছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। নাবিল, রাজধানীতে হাম সংক্রমণ পরিস্থিতির সবশেষ কি খবর আছে আপনার কাছে, আর টিকাদান কর্মসূচি সম্পর্কে আমাদের জানাবেন। মিথিলা, সারা দেশের মতো রাজধানীতেও কিন্তু আসলে আমরা যেটি দেখতে পাচ্ছি, হামে আক্রান্ত রোগীর সংখ্যা সেটি কিছুটা বেড়েছে। মুগদা জেনারেল হাসপাতালে আমরা ডাক্তারদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি বলেছেন যে প্রতিদিন গড়ে 30 থেকে 32 জন হাম আক্রান্ত রোগী এখানে চিকিৎসা গ্রহণ করেন, কিন্তু আজকে সেটির সংখ্যা 40-এ দাঁড়িয়েছে। এবং আমরা কিন্তু যারা রোগীর আত্মীয় স্বজন রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, শিশুরা যারা আক্রান্ত হয়েছেন তাদের অধিকাংশই কিন্তু আসলে হামের টিকা তারা গ্রহণ করেননি এবং তার কারণে কিন্তু তারা এখন আক্রান্ত হয়েছেন। এবং এখানে কিন্তু এই হাসপাতালে এবং আশপাশে পুরো রাজধানী জুড়ে আসলে টিকা কার্যক্রম সেটিও চলছে। আমরা টিকা সেন্টারগুলো ঘুরে দেখেছি এবং জনগণের মধ্যে কিন্তু শিশুদেরকে টিকা দেওয়ার ক্ষেত্রে বেশ যে এক ধরনের সারা দেখা যাচ্ছে। এই মুগদা হসপিটালে গতকালকে 240টি শিশুকে টিকা দেওয়া হয়েছে এবং আজকে এখন পর্যন্ত 200 শিশুকে টিকা দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং সব মিলিয়ে আসলে আপনি যেমনটা বলছিলেন, আসলে সারা দেশে যে হামের যে পরিস্থিতি, সেক্ষেত্রে আসলে সরকারের পক্ষ থেকেও যেটি বলা হচ্ছে যে টিকাদানের মাধ্যমে আসলে সেটি প্রতিরোধ করা সম্ভব। এবং আপনি যেটি জানেন যে ইতিমধ্যে তো 4টি সিটি কর্পোরেশনের টিকাদান কর্মসূচি চলছে এবং 20 তারিখ থেকে সারা দেশে যে টিকাদান কর্মসূচি সেটিও শুরু হবে। মিথিলা। নাবিল, আপনাকে ধন্যবাদ। রাজধানীর শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি সিকিডি হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় মঈনুদ্দিন মঈনকে গ্রেফতার করেছে র্যাব। তার আরও 6 সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে। র্যাবের মহাপরিচালক আহসান হাবিব পলাশ জানিয়েছেন, মঈনকে নড়াইলের কালিয়ার দাদনতলা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। মঈন তার ফুপুর বাসায় আত্মগোপনে ছিল। তাকে ঢাকায় আনা হচ্ছে জানিয়ে তিনি বলেন, পরে শেরেবাংলানগর থানায় হস্তান্তর করা হবে। এছাড়া বাকি 6 জনকে বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত শনিবার সিকিডি হাসপাতালের ওটি ইনচার্জ আবু হানিফ বাদী হয়ে শেরেবাংলানগর থানায় সাবেক যুবদল নেতা মঈনুদ্দিন মঈনকে 1 নম্বর আসামি করে একটি চাঁদাবাজির মামলা করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, মঈন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে 5 লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে আসামিরা বিভিন্ন ধরনের ভয় ভীতি ও হুমকি দিচ্ছিল। পহেলা বৈশাখকে ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক আহসান হাবিব পলাশ। জানান, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে সারা দেশে থাকবে বাহিনীর 308টি টহল টিম। সোমবার সকালে পহেলা বৈশাখ উদযাপনকে ঘিরে রমনা বটমূলে অনুষ্ঠান স্থলে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন র্যাবের মহাপরিচালক। এ সময় তিনি জানান, সকল অনুষ্ঠান স্থলে র্যাবের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বোম ডিসপোজাল এবং ডগ স্কোয়াড কাজ করছে। সিসিটিভি নজরদারি, মোবাইল পেট্রোল টিম দায়িত্ব পালন করবে। কন্ট্রোল রুম খোলা হয়েছে নজরদারির জন্য। পাশাপাশি সাদা পোশাকে মাঠে থাকবে র্যাবের গোয়েন্দা দল। জানান, পর্যাপ্ত রিজার্ভ ফোর্স রাখা হয়েছে। যে কোনো ধরনের নাশকতা মোকাবেলায় র্যাবের স্পেশাল ফোর্সও প্রস্তুত। ইন্টারনেটে গুজব ছড়িয়ে যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে, সেজন্য সাইবার টিম নজর রাখছে বলেও জানান র্যাবের ডিজি। গোয়েন্দা তথ্য, সাইবার মনিটরিং সহ অন্যান্য তথ্য বিশ্লেষণপূর্বক বাংলা নববর্ষকে কেন্দ্র করে নাশকতার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। গোয়েন্দা নজরদারি এবং সাইবার মনিটরিংয়ের মাধ্যমে নাশকতাকারীদের যে কোনো নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিতে প্রস্তুত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। ভার্চুয়াল জগতে নববর্ষকে কেন্দ্র করে যে কোনো ধরনের গুজব, উস্কানিমূলক তথ্য, মিথ্যা তথ্য ছড়িয়ে কেউ যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য র্যাব সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে। দর্শক, এই মুহূর্তে চারুকলায় আছেন সহকর্মী মুস্তাফিজ আরফিন শাওন। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মুস্তাফিজ, বাংলা বর্ষবরণের প্রস্তুতির কি খবর আছে আপনার কাছে?
ধন্যবাদ মিথিলা আপনাকে। আমি এখন রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আছি। এখানে কিন্তু বাংলা নববর্ষ 1433-কে বরণ করে নেওয়ার জন্য শেষ পর্যায়ের কাজ করছেন শিল্পীরা। আসলে রং তুলির ছোঁয়ায় তাদের মোটিভ এবং মুখোশগুলো কিন্তু তৈরি করছেন। একদম কাজ তাদের সাথে কথা বলে জানতে পেরেছি সেটা হচ্ছে 98% কাজ শেষ, এখন শুধুমাত্র রং করছেন এবং সাথে অল্প কিছু কাজ করছেন। এবং এবার কিন্তু বৈশাখের যে শোভাযাত্রাটি আছে সেই শোভাযাত্রাটির জন্য এই চারুকলা অনুষদ থেকে 5টি বড় বড় মোটিভ তৈরি করা হচ্ছে। এগুলো কিন্তু বাঙালির যে গ্রামীণ যে সংস্কৃতি সেগুলোর ভিত্তিতে কিন্তু করা হচ্ছে। এছাড়া কিন্তু শান্তির প্রতীক পায়রার বড় একটা মোটিভ এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা তৈরি করেছেন। এছাড়া কিন্তু এবার শোভাযাত্রায় বাঙালির 400 বছরের ঐতিহ্য পটচিত্র তৈরি করা হয়েছে, যেগুলো কিনা সাধারণ মানুষের সঙ্গেই শোভাযাত্রায় তারা এটি দেখাবে। এবং একই সাথে কিন্তু আপনাকে বলে রাখি চারুকলা অনুষদে কিন্তু বেশ উৎসব মুখর পরিবেশে মানুষজন ঘুরতে আসছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ কিন্তু বাহিরের মানুষজনও কিন্তু এখানে ঘুরতে আসছে এবং এই পরিবেশটা তারা উপভোগ করছে। তো এই যে আনন্দমুখ পরিবেশ অনুষদের ঠিক রাত পহলেই কিন্তু এই নববর্ষের আগে শেষ মুহূর্তে রং তুলির ছোঁয়ায় মোটিভগুলোকে আরো রঙিন বর্ণিল করে তুলছেন এখানকার শিক্ষার্থীরা। মিথিলা, সর্বশেষ সংবাদ এটি ছিল। মুস্তাফিজ, আপনাকে ধন্যবাদ। এদিকে পাহাড়ি বিভিন্ন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বৈশাখী উৎসবে মুখর 3 পার্বত্য জেলা। খাগড়াছড়িতে আজ চাকমাদের বিজু এবং 3 দিন ব্যাপী মারমারদের সাংগ্রাই ও ত্রিপুরা সম্প্রদায়ের হাড়ি বৈশু উৎসব শুরু হয়েছে। পুরো পাহাড়ি এলাকা জুড়ে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। খাগড়াছড়িতে সকাল থেকে চাকমাদের মূল বিজুতে ঘরে ঘরে চলছে অতিথি আপ্যায়ন। ত্রিপুরা সম্প্রদায়ের হাড়ি বৈশু উপলক্ষে সকালে ত্রিপুরা সম্প্রদায়ের তরুণ তরুণী, কিশোর কিশোরী সহ শিশুরা ফুল তুলে গঙ্গা দেবীর উদ্দেশ্যে উৎসর্গ করে। নদীতে কাপড় ভাসানোর মধ্য দিয়ে এ সময় তারা পুরাতন বছরের গ্লানি মুছে নতুন বছরের শুভ কামনায় নিজেদের পবিত্রতা কামনা করে। রাঙামাটিতে উদযাপন হচ্ছে পাহাড়ি জনগোষ্ঠীর বর্ষ বিদায় উৎসব মূল বিজু বৈশু। চাকমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা সহ অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষের কাছে এটি বর্ষ বিদায়ের সবচেয়ে বড় আকর্ষণ। রবিবার ছিল ফুল বিজু। মূল বিজু উৎসবের অন্যতম আকর্ষণ ঐতিহ্যবাহী খাবার পাচন। বিভিন্ন ধরনের সবজি ও ভেষজ উপাদানের তৈরি এই বিশেষ খাবার রান্না হয় পাহাড়ি প্রায় প্রতিটি ঘরেই। পাহাড়ি ঐতিহ্যবাহী পোশাকে সেজে নারী পুরুষরা একে অন্যের বাড়ি গিয়ে আনন্দ ভাগাভাগি করেন। চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ভারতে পাচারের সময় অভিযান চালিয়ে 10টি স্বর্ণের বার সহ এক চোরা কারবারিকে আটক করেছে বিজিবি। সকালে বিষয়টি নিশ্চিত করেন চুয়াডাঙ্গা 6 বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান। এতে জানানো হয়, স্বর্ণ চোরাচালানের গোপন খবরে ভোরে দর্শনা পুরাতন রেল স্টেশন এলাকায় এক ব্যক্তি ভারতের দিকে যাওয়ার চেষ্টা করছিল। বিজিবির সংকেত অমান্য করে দৌড়ে পালানোর সময় ধাওয়া করে তাকে আটক করা হয়। আটক আলমগীর খানের দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় 10টি স্বর্ণের বার। জব্দ স্বর্ণবারের ওজন 1 কেজি 166 গ্রাম। আনুমানিক দাম প্রায় 2.5 কোটি টাকা বলে জানায় বিজিবি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাঙ্গেরিতে পার্লামেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছে পিটার মাজিয়ারের তিস্টা পার্টি। দলটির এই বিজয়ের মধ্য দিয়ে ভিক্টর অরবানের 16 বছরের শাসনের অবসান হলো। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা না হলেও পরাজয় স্বীকার করে নিয়ে পিটারকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী অরবান। এ পর্যন্ত 98% বেশি ভোট গণনা শেষে পিটারের মধ্য ডানপন্থী তিস্টা পার্টি 138টি আসনে জয় পেয়েছে। অরবানের জাতীয়তাবাদী দল ফিদেচ পেয়েছে 55টি আসন। কট্টর ডানপন্থী আওয়ার হোমল্যান্ড 6টি আসনে জয় পেয়েছে। হাঙ্গেরিতে 199টি আসনে পার্লামেন্ট নির্বাচন হয়েছে। বিজয় উদযাপন করতে রাজধানী বুদাপেস্টের দানিজুব নদীর তীরে পিটারের হাজারো সমর্থক জড়ো হয়েছে। তারা উল্লাস করছে। বিজয়ী ভাষণে পিটার বলেন, ভোটাররা নতুন করে ইতিহাস লিখেছেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ভারত সফরের সাফল্য প্রধানমন্ত্রীকে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। শেখ হাসিনাকে ফেরত আনতে চলছে জুডিশিয়াল প্রক্রিয়া, বলেছেন উপদেষ্টা। রাতে ইরানের সব বন্দর অবরোধ ঘোষণা যুক্তরাষ্ট্রের। পাল্টা হুঁশিয়ারি তেহরানের। বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম। বৈশ্বিক সংকটের জেরে জ্বালানি তেলের ভোগান্তি চলছে। পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে ক্ষিপ্ত গ্রাহকরা।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 10টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।